বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সমালোচনার নামে বিরোধিতা করে সরকারকে রাষ্ট্র পরিচালনায় বাধার সৃষ্টি করে একটি মহল দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যেতে চাইছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। এছাড়া জুলাই শহীদদের স্মরণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব, কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, করে দেখেন তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন। সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিরোধী দল আলোচনায় না বসে শুধু সমালোচনার রাজনীতি করছে। সংঘাতের পথ পরিহার করে রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বেশিরভাগ মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত। জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের সৌর বিদ্যুৎ সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড বেজার সাথে আরেকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনামুক্ত সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাণ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়টি অন্যতম অগ্রাধিকার বা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সে লক্ষ্যে সরকার গঠনের পর থেকেই আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সোমবার নিজ ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় আবারও
আশপাশের পরিবেশ সুন্দর পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনেবাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। 4.5 মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান। বলেন, চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। বক্তব্য নয়, দেশের প্রতিটি মানুষের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মতো করে দেয়া ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইও হান কু। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ সময় বাংলাদেশের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। 5ই অগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশের নিযুক্ত ল ফার্ম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘটনাবহুল আগস্টেই আবারও কঠিন অবস্থার মুখোমুখি হয় আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট পতন ঘটে চরম বিতর্কিত সরকারের। ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, শুরু হয় নতুন রাজনৈতিক অভিযাত্রা। 5 আগস্ট ঘোষণা করা হয় গণ অভ্যুত্থান দিবস, কিন্তু দিনটিকে ষড়যন্ত্র দিবস হিসেবেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে, তবে একে পাত্তা দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। মেট্রো রেলের নিচে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল, মিরপুর ফার্মগেট থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। হঠাৎ করে
এমন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এর সাথে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার কথা বললেও সেখানেই তিনি জামিন পেয়ে যান। কিভাবে এটা হলো এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন। তার জামিন বাতিলে কাজ করছে সরকার নিযুক্ত ল ফার্ম। সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরে জানাবো। জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদ পুনরুত্থানের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বাংলাদেশ মেডিকেলে জুলাই গণ অভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ আর চায় না। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 অগস্ট অনুষ্ঠেয় রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। দেশজুড়ে ভয়াবহ গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, শিল্প উৎপাদন। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ গোটা দেশজুড়েই চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। বড় ধরনের সংকটে দেশের জ্বালানি খাত। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। জ্বলছে না চুলা, ঘুরছে না চাকা, বন্ধ উৎপাদন। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় ২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চট্টগ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। ঢাকার চাহিদা পূরণে চট্টগ্রাম অঞ্চলের গ্যাস সরবরাহ কমিয়ে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ স্বাভাবিকের অর্ধেকেরও নিচে নেমে এসেছে। শুধু আবাসিক নয়, শিল্পাঞ্চলে একই চিত্র। যেখানে উৎপাদন সচল রাখতে অন্তত ৮ পিএসআই গ্যাস চাপের প্রয়োজন হয়, সেখানে মিলছে মাত্র ২ থেকে ৩ পিএসআই। ফলে অনেক টেক্সটাইল ও ভারী শিল্প উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিংও। রাত থেকে ১১টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা। স্যার মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। প্রভাব পড়েছে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটের ডাইং এবং টেক্সটাইল কারখানাগুলোতে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্যাস চালিত যানবাহনের চালকদেরও ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। ২.৫ ঘন্টা পরে নজেলের কাছে আইছি। নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে ১০৫ টাকা। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই, খুব সমস্যা আছি আমরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি আদেশ বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়বে। সেদিন দেশের ছাত্র জনতা মিলেছিল এক বিন্দুতে, কেন্দ্রীয় শহীদ মিনারে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন মুহূর্তেই রূপ নেয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বিপ্লবে। বলছি ২০২৪ সালের ৩রা অগস্টের কথা। সব শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সেদিন জড়ো হয় সেখানে। বিশাল জনসমুদ্রে ছাত্রদের কণ্ঠে ৯ দফা দাবির পরিসমাপ্তি ঘটিয়ে উচ্চারিত হয় চূড়ান্ত ও ঐতিহাসিক সরকার পতনের ১ দফা।
জুলাই আন্দোলনের স্মৃতিময় দিনটির কথা তুলে ধরছেন ইমদাদুল্লাহ বাবু। 2024 সালের 3 আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া উত্তাল জনস্রোত যেন বলছিল ইতিহাস এবার আর পেছনে ফিরে তাকাবে না। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমিক এবং রিকশাচালক সহ সমাজের সর্বস্তরের মানুষের এই মহামিলন পাল্টে দিয়েছিল রাজনীতির সব হিসেব নিকেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় জাতির কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সহিংসতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের পদত্যাগ সহ আগেই 9 দফা ঘোষণা করেছিল বিক্ষুব্ধ ছাত্র সমাজ। কিন্তু লাশের ওপর রাজনীতি টিকিয়ে রাখতে চাওয়া সরকার তখন পাতে আলোচনার ফাঁদ। তবে ছাত্র জনতা সেই ফাঁদে পা না দিয়ে জড়ো হয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া, গ্রেফতার আতঙ্ক আর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিশ্রুতি রাখতে একে একে সেখানে হাজির হন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদরা। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 9 দফা দাবি থেকে ঘোষণা করেন সরকার পতনের 1 দফা। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। মহাসমাবেশ তখন প্রকম্পিত, লাখো কণ্ঠে উচ্চারিত বজ্র স্লোগানে। এরই মধ্যে ঘোষণা আসলো পরদিন 4 আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। বিশ্লেষকদের মতে সেদিনই দেশের রাজনীতি ছোঁয় এক ঐতিহাসিক মাইল ফলক। তরুণরা যতটুকু পেরেছে তারা ততটুকু সামনে অগ্রসর করিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাটুকু আমাদেরকে নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে, এই যে প্রত্যেকটা মাইল ফলক অতিক্রম করেছে 5 আগস্টে আমাদের যে মূল বিজয়টা এসেছে, সেটা আমাদের জন্য সারা জীবন আমরা সেটাকে স্মরণে রাখবো। ওই দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল 17 বছরের স্বৈর শাসনের ক্ষমতার দম্ভ। যেহেতু ওরা প্র্যাকটিক্যালি অনেকের সঙ্গে যুক্ত, তখন তো পরিস্থিতি ভিন্ন রকম। আমরা সকলে একত্র হতে পারছি না বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা হচ্ছে না, ফলে ওরা যেভাবে ঘোষণাটা দিয়েছে এটা ডেফিনেটলি সঠিক। আমরা তখনই বুঝতে পারছি যে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এবং পুলিশদের মধ্যে এক ধরনের ভয়, ভীতি এবং পলায়নের একটা অবস্থা তৈরি হয়েছে। খবরাখবরগুলো যতই পাচ্ছিলাম ততই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ বিজয় খুবই সন্নিকটে। ঐতিহাসিক 3 আগস্টের পর যেন সহজ হয়ে যায় সব সমীকরণ। তখন অপেক্ষাটা শুধুই পতন আর মুক্তির।